গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে দেশজুড়ে বিএনপির সংহতি র্যালি, দলে দলে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে পরোয়ানা, অগ্রগতি নেই ইন্টারপোলকে দেয়া চিঠির, কাদের কামাল সহ 10 আসামির বিরুদ্ধে অ্যালার্ট জারির অনুরোধ। যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে। শেষ হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা, প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান, 2 মাসের মধ্যে ফল প্রকাশের আশা উপদেষ্টার। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমন্ত্রণ আপনাদের সবাইকে যমুনা নিউজে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনামগুলো দেখছিলেন শুরুতেই। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এজন্য দলীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর থেকেই জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক এবং মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। র্যালিটিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা এবং নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। আর গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এ বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেব সহকর্মীর কাছ থেকে। যেমনটা বলছিলাম, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি এবং গণহত্যার প্রতিবাদে বিশেষ র্যালির আয়োজন করেছে বিএনপি। আর কর্মসূচি থেকে ঘিরে জমায়েত হয়েছেন অনেক নেতাকর্মী। সহকর্মীরা জানাবেন সেখানকার তথ্য। শুরুতেই যেতে চাই সাইফুদ্দিন রবিনের কাছে, নয়াপল্টনে আছেন তিনি। রবিন, সংহতি এবং প্রতিবাদ মিছিল নিয়ে বিএনপির পরিকল্পনা মূলত কি? বিস্তারিত তথ্য থাকলে আমাদের একটু জানাবেন। সেই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নৃশংস অত্যাচার করছে, আল্লাহ মেহেরবানি করে গায়বী মদদে আপনি তাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, বিশ্বের সমস্ত মুসলমান তোমার দরবারে ফরিয়াদ জানাই, বাংলার জমিন থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই। রবিন, আপনার কাছে জানতে চাইছিলাম, এই যে বিএনপির কর্মসূচি ফিলিস্তিনের কর্মীদের ঘিরে, সেটার আসলে মূল পরিকল্পনাটা কি? বিস্তারিত কি তথ্য জানতে পারলেন এই বিষয়ে? আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিটি শুরু হলো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে যোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির অসংখ্য নেতাকর্মী, বিপুল সংখ্যক নেতাকর্মী, যারা মূলত নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে কোরআন তেলাওয়াতের পর এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। সেই মোনাজাতেও সেই একই দাবি, অর্থাৎ গাজা ও রাফায় যে ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতা, তার প্রতিবাদ জানানো হচ্ছে, সংহতি জানানো হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি। এটি মূলত পূর্ব নির্ধারিত কর্মসূচি, যে কর্মসূচিটি র্যালি, যেখানে দেশের সকল মহানগরীর মতো ঢাকাতেও এই কর্মসূচিটি পালিত হচ্ছে। ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির 3 সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায় অংশ নিয়েছেন। এর বাইরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর হয়ে মগবাজার হয়ে পরবর্তীতে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। এই কর্মসূচি থেকে বিএনপি যেটি বলতে চায় যে বিশ্ব জুড়ে যেখানেই মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটবে, যেখানেই মানবিকতার বিরুদ্ধে অন্যায় আচরণ হবে, সেখানেই তাদের এই প্রতিবাদ প্রতিরোধের যে আহ্বান সেটি জারি থাকবে। এবং পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছেন ইসরায়েলি এই নৃশংসতা, গণহত্যা যেন বন্ধ করে দ্রুত, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। জাতিসংঘের প্রতি আহ্বান থাকছে নেতাকর্মীদের, যে আহ্বানে থাকছে যেন ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের যে সংকট, সেই সংকট যেন নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং স্থায়ীভাবে যেন এই সমস্যার
এই সংকটের সমাধান মিলে। যেই নেতাকর্মীরা এসেছেন এখানে তাদের বেশিরভাগই হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, দলীয় পতাকা অর্থাৎ বিএনপির পতাকার পাশাপাশি সেই ফিলিস্তিনি পতাকা স্টপ কিলিং মুসলিমস ইন গাজা অ্যান্ড রাফা এই রকম লেখায় তাদের প্লেকার্ড ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এইরকম স্লোগান নিয়ে তারা মূলত আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। যে কর্মসূচির মূল লক্ষ্য সেই ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদ জানানো এবং ফিলিস্তিনবাসীদের প্রতি সংহতি প্রকাশ করা। তারা বলছেন যে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি আরও একবার ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের নির্যাতনের নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে যে মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে সেই বিপর্যয় থেকে খানিকটা হলেও স্বস্তি মিলবে শেখ ফিলিস্তিনবাসীর। এবং শরণার্থী শিবির থেকে শুরু করে অন্যান্য স্থানে ধ্বংসযজ্ঞের বিপরীতে, শিশু হত্যার বিপরীতে তারা তাদের এই অবস্থান কিংবা তাদের এই প্রতিবাদ তারা জারি রাখবেন এমন প্রত্যয়ের কথা বলছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে রবিন। দর্শক, আমাদের আরেক সহকর্মী কাকরাইলে আছেন সহকর্মী আরিফিন শাকিল আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনি তার কাছ থেকে জানবো আরো তথ্য একই বিষয়ে। আরিফিন, বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কি কি প্রস্তুতি রয়েছে এবং যারা আসছেন আসলে নেতাকর্মী তারা মূলত কি বলছেন এই পুরো বিষয়টি নিয়ে? কলি, আপনার প্রশ্নটি পুরোপুরি শুনতে পারেন, আরেকবার যদি প্রশ্নটি আপনি করেন। মূলত নেতাকর্মীরা আসলে কি কি বলছেন এই পুরো আয়োজনটি নিয়ে, এই কর্মসূচিটি নিয়ে, সেই ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ কলি। মূলত নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন ফিলিস্তিনের উপর যে অবিচার হচ্ছে, যে নৃশংসতা হচ্ছে, সেই নৃশংসতার বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তারা এক ধরনের আহ্বান জানাচ্ছেন এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন বিশেষ করে আরব লীগ থেকে শুরু করে ওয়াইসি এই জায়গাগুলোতে যেন সোচ্চার হন এবং বাংলাদেশের পক্ষ থেকে যেন এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন এর প্রতিবাদ করা হয় আরও জোরালোভাবে। যদিও রাষ্ট্রীয়ভাবে এরই মধ্যে প্রতিবাদ করা হয়েছে, তারপরে যেন রাষ্ট্রীয়ভাবে আরও জোরালোভাবে প্রতিবাদ করা হয় সেই দাবি তারা তুলছেন। এবং সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে আরেকটি দাবি তারা তুলছেন যে আগে পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে শব্দটি তুলে দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার, সেটি যেন আবারও পুনর্বহাল করা হয় এবং সেটি যেন রাখা হয়, অর্থাৎ একেবারে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যেন সম্পর্ক বাংলাদেশ স্থাপন না করেন, সেটি কেনাকাটা থেকে শুরু করে এবং সেই সঙ্গে সেটি কোনো প্রক্রিয়ায় যেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না থাকে দাবি তারা তুলছেন। এবং এরই মধ্যে আমার সহকর্মী সাইফুল যেমন বলছিলেন যে এরই মধ্যে কিন্তু প্রচুর নেতাকর্মী এই সংহতি র্যালিতে অংশ নেওয়ার জন্য তারা হাজির হয়েছেন এবং এরই মধ্যে মিছিলের অগ্রভাগে মহিলা দলের নেতাকর্মীর অবস্থান নিয়েছেন, এরপর ছাত্রদল, এরপর যুবদল থেকে শুরু করে বিএনপির যে অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আজকের এই র্যালিতে একেবারে অংশ নিয়েছেন এবং খানিক বাদেই সেই র্যালি শুরু হবে। যদিও এখনও র্যালি শুরু হয়নি, শুধুমাত্র যার যার অবস্থান অর্থাৎ যে স্পট দেওয়া হয়েছে সেই স্পটে এসে তারা হাজির হচ্ছেন। এবং আজকের র্যালির পর মূলত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আজকের র্যালির মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি যে সংহতি, সেই সংহতি বিএনপি দলীয়ভাবে জানাচ্ছেন এবং আগামী দিনেও ফিলিস্তিনের পাশে থাকার যে প্রত্যয়, সেই প্রত্যয় ব্যক্ত করছেন। কলি, ধন্যবাদ আপনাকে আরিফিন। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন ভারতের হঠাৎ সিদ্ধান্তে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। রপ্তানি এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না হয় সেটার সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করবে সরকার। উপদেষ্টা বলেন ভারতের 3টি পোর্ট ব্যবহার করে 40 থেকে 50,000 টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো, আর সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবে বলেও জানান তিনি। আর এই সময় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তে 3 মাস স্থগিত করা নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। জানান যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণা স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যার সমাধান সহজতর হবে। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মাননীয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ দেন। দুদকের অভিযোগ সক্ষমতা এবং ক্ষমতা অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট তুলে নেন পুতুল, আর এতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে থাকে বিদেশে কোটি কোটি টাকা অর্থ পাচার এবং দুর্নীতির নানা অভিযোগ। এবার রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়েসহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার দুদকের করা দুর্নীতির মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও সেটি গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল। আবেদন ছাড়াই এই বরাদ্দ দেন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিধি বহির্ভূতভাবে, অর্থাৎ যেগুলো নিয়মকানুন আছে, যেমন অ্যাপ্লিকেশন করতে হয়, প্রেসক্রাইব ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয় অথবা তার নিজের অ্যাপ্লিকেশন করতে হয়, সেই সমস্ত কিছু না থাকা সত্ত্বেও টোটালটাই একদম তার মায়ের যে প্রভাবটা, সেই প্রভাবটাকে খাটিয়ে এখানে রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তারাও এটার সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা সম্পন্ন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার ক্ষমতার অপব্যবহার করে মেয়ের নামে প্লট বরাদ্দ করে দেন। এই মামলায় দেখা যাচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট, সেই সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। এই মামলায় আসামি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, আর সেই চুক্তির মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি সিলেট, খুলনা সহ যেসব জায়গায় মবের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সিলেট এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেয়া হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিদেশে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানায় চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনার কথাও জানান তিনি। জানান, দেশের স্বার্থে এই বিচার শেষ করা দরকার। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রাণ হারান 1,500 মানুষ, যার মধ্যে বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব হত্যাকাণ্ডে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্দেশদাতা হিসেবে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম। সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সহ বেশিরভাগ শীর্ষ নেতা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান, দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। মতবিনিময় সভায় তুলে ধরা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত ৮ মাসের অগ্রগতি। বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেফতারে কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই জানান চিফ প্রসিকিউটর। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেফতার করা হবে। এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা, সুনির্দিষ্ট আইনি কাঠামোয় তাদের বিচার কাজ এগিয়ে নেয়ার কথা জানান প্রসিকিউশন টিম। রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে চলে 1টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে সবাইকে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হলো এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় ছিল পরীক্ষা, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছায় শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষা হওয়ায় ছিল চাপ, উৎকণ্ঠা। কেন্দ্রের বাইরে অভিভাবকরাও সময় কাটান উদ্বেগে। তবে পরীক্ষার রুটিন এবং দেরিতে শুরু হওয়ায় ছিল মিশ্র প্রতিক্রিয়া। রুটিন নিয়ে বেসিক্যালি একটু বিভ্রান্তি আছে, কারণ অলরেডি 3বার কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে এবং লাস্টে দেখা গেল যে 2টো এক্সামে ওদের হচ্ছে কোনো বন্ধই নেই। আজকে বাংলা ফার্স্ট ওয়ান উচিত ছিল, তারপরে বাংলা সেকেন্ড পেপার হবে, কিন্তু তা না হয়ে তারা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আসছে। সবাই বলছিল যে যেন পরীক্ষাটা পিছানো হয়, আমি সেই সাথে সহমত না, কিন্তু রুটিনটা লাস্ট টাইম যেটা হলো বারে বারে চেঞ্জ করার কারণে ওদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল। সকাল 11টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টরা আশাবাদী। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। এসএসসির প্রথম পরীক্ষা নির্বিঘ্নে দিতে পেরে স্বস্তি প্রকাশ করে শিক্ষার্থীরা। এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে, সিকিউ কোশ্চেনটা হালকা হার্ড হয়েছে। প্রশ্ন পড়লে লেখার মতো পড়ে আসলে ভালো করে। 2 বছরের জন্য এই প্রশ্ন ঠিক আছে, 2 বছর যেহেতু এক বই পড়ছি। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ আসছে, একটু কঠিন কিন্তু ভালোই হয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে। সিকিউতে এখনকার যেই পরিস্থিতি, যেমন ফিলিস্তিন বা এখনকার যেই জিনিসগুলো আছে সেগুলো এসেছিল। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এবছরের এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে মে মাসের 13 তারিখ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত 6 নারী সহ 33 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে
খুলনার কয়রায় প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে করকুড়ি নদীর মল্লাখালী এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে করিম শরীফ বাহিনীর গোপন আস্তানা থেকে 16টি নৌকা সহ 33 জেলেকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা গত 9 এপ্রিল মাছ এবং কাঁকড়া ধরতে কয়রা থেকে সুন্দরবনে গিয়ে অপহরণের শিকার হন। প্রত্যেকের কাছে 10,000 টাকা মুক্তিপণ দাবি করেছিল ডাকাত দল। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীকে ঘিরে সাজ রব 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের সাংঘ্রাই উৎসব উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী আলারি এবং ধ-খেলার আয়োজন করা হয়েছে। সকালে সদর পানখাইয়া পাড়ার বটতলায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই সময় বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করে মারমা নৃত্যশিল্পীরা। এদিকে রাঙামাটিতে বিজু উৎসব উপলক্ষে 4 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে জুম্মা খেলার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আপনার একটু করে সুযোগ